মাহবুবুল্লাহ ভাইয়ের সঙ্গে আমাদের জীবন কেটেছে একেবারে অঙ্গাঙ্গিভাবে। বিশেষ করে তার বিয়ের ব্যাপারটা না বললে আমার নিজেকে মনে হবে যে আমি পুরো ব্যাপারটা বোধহয় বলছি না। 1970 সালে তখন এই আর এখানে মার্শাল্লাহ আপনার বাইরে কোনো ঘরোয়া বিক্রি করা একেবারেই যাচ্ছে না। মাহবুবুল্লাহ ভাই আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে আছেন। সেই সময় আমাদের বন্ধু সৈয়দ রুহুল আমিন, যিনি মাহবুবুল্লাহ ভাইয়ের খুব ঘনিষ্ঠ ছিলেন, খবর দিলেন যে মাহবুবুল্লাহ ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, আমাদেরকে যেতে হবে। তা আমরা কিভাবে যাব, উনি তো আন্ডারগ্রাউন্ডে আছেন বলে সেটা আমাদের ব্যবস্থা আছে, আমরা সেইভাবে যাব। জঙ্গলে আমরা আপনার ঢাকাতে তার বিয়ের ন্যূনতম যে কাপড় চোপড় কেনার দরকার সেটা কিনলাম। কিনে আমরা একটা বাসে উঠে নগর আরিচা ঘাটে গেলাম। মনে আছে কোথায় নান্নু ভাইয়ের সঙ্গে ছিলেন রাশেদ খান মেনন, হেদার আকবর খান রনো, মাহফুজুল্লাহ তো ছোট ভাই ছিলেনই, ঝুনু ভাই ছিলেন, নান্নু ভাই ছিলেন, আর অনেকেই আমরা যারা তখন ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম এবং মানুষের মধ্যে আমরা প্রায় সবাই ছিলাম। আমরা সেই আরিচা ঘাট থেকে একটা আপনার ফেরিতে করে নগরবাড়িতে গিয়ে পৌঁছালাম। নগরবাড়িতে গিয়ে পৌঁছানোর পরে ওখানে অসংখ্য নৌকা, প্রত্যেকটা নৌকার উপরে একটা করে লাল ফ্ল্যাগ লাগানো এবং কৃষক সমিতি আপনার মাঝিদের কপালে কৃষক সমিতির লাল পট্টি বাঁধা। দেখে আমরা সব নৌকায় উঠলাম। নৌকায় উঠে আপনার বেশ কিছুটা পথ পাড়ি দিতে হয়েছে যমুনাতে। তখন বেশ আপনার উত্তাল ছিল যমুনা। কাছাকাছি যখন এসেছি আপনার এই বিয়ে বাড়ির, হঠাৎ করে মাঝি বলে উঠলো যে স্লোগান দিতে হবে। আপনি স্লোগান দিতে হবে বলে, হ্যাঁ স্লোগান না দিয়ে তো ওখানে পৌঁছানো যাবে না। কেন বলে যে ওখানে সব তীর ধনুক নিয়ে সবাই অপেক্ষা করছে, যদি অন্য কেউ সেখানে যায় তাহলে সেখানে তীর ধনুক ছড়া হবে। অর্থাৎ আমি যেটা বলছি যে কৃষক সমিতি মৌলানা ভাসানী কতটা শক্তিশালী ছিল সেই সময়, এটা আপনারা সেই কথাটাতে বুঝতে পারবেন। যাই হোক, আমরা স্লোগান দিয়ে আপনার পৌঁছালাম। গিয়ে আপনার ছিলেন নাকি আপনি ছিলেন? যাই হোক, আমরা আপনার সেখানে পৌঁছানোর পরে দেখলাম যে বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ, যিনি ভাষা আন্দোলনের ভাষামতী হিসেবে পরিচিত, তিনি কোমরে গামছা বেঁধে তিনি আমাদের রিসিভ করছেন। তার পাশেই তার সহধর্মিনী, তিনিও আঁচল কোমরে বেঁধে নিয়ে তিনি সবাইকে রিসিভ করছেন। আমরা প্রায় 100 জনের মতো ছিলাম বোধহয়। আমরা গিয়ে পৌঁছানোর পরে আমাদেরকে বাইরের ঘরের মধ্যে আরো অনেকগুলো ঘর ছিল, সেখানে রাখা হলো। সব শেষে আপনার বিয়ে হলো এবং তারপরে খাওয়ার ব্যাপারটা যখন আসলো, মধুদা ছিলেন, মধুর ক্যান্টিনে মধুদাও ছিলেন। তো সেখানে আপনার সব বসে নিচে বসছে, খাওয়া দাওয়া হচ্ছে। তো ওই গ্রামের মধ্যে আপনার বালতিতে করে গোস্ত দেওয়া হতো। তো এই বালতিতে করে আপনার গরুর গোস্তের একটা বালতিও ছিল। তো মধুদার সামনে যে নিয়ে এসছে, কে যেন বলে উঠলো যে মধুদাকে দিও না, ওটা দিও না। মধুদা আরে দেবে না মানে কি, আমি তো ওটা খাওয়ার জন্য এখানে এসেছি। আমি এই কথাগুলো বললাম যে একটু হালকা করে কথা বলতে চাই যে পরিবেশটা কি ছিল তখন। ওই অবস্থায়, আন্ডারগ্রাউন্ড অবস্থায় মাওলানা ভাই বিয়ে করেছেন। তারপরের ঘটনাগুলো আপনি পাবেন এটা এই জয়নগরের আলো এই বইটিতে, তার সহধর্মী উম্মে সালমার আলোর বইতে। এটা আপনারা পড়লে আপনারা বুঝবেন যে কি সংগ্রাম, কি ভয়াবহ সংগ্রামের মধ্য দিয়ে এই মহিলা আর মাহবুবুল্লাহ ভাই তার জীবনকে এগিয়ে নিয়ে গেছেন। তার 3 কন্যা এখানে বসে আছে কেন জানি না, তারাও সেই সংগ্রামের মধ্য দিয়েই বড় হয়েছে। মাহবুবুল্লাহ ভাইয়ের প্রতিটি লেখার মধ্যে একটা জিনিস লক্ষ্য করবেন সবাই, যে তিনি তার লেখাতে সবসময় এই দেশের কথা, মানুষের কথা, কৃষক শ্রমিকের কথা, সমাজ পরিবর্তনের কথা, দেশটাকে পাল্টে দেওয়ার কথা বলেছেন। ব্যক্তিগত কোনো পাওয়া না পাওয়ার কথা কিন্তু এখানে তিনি বলেননি। অথচ এই মানুষটি বাংলাদেশের আমার যত জানা আছে পণ্ডিত, লেখাপড়া জানা মানুষ, তাদের মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ ব্যক্তি। আমরা তাকে সেই মূল্যায়নটা করতে পারি। আজকে বিএনপির সঙ্গে তার একটা সম্পর্ক আছে, আয়াত ভাই বলেছেন আছে। সেই সম্পর্কটা অস্বীকার করলে সত্যকে অস্বীকার করা হবে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই কোনো আলোচনা করতে চেয়েছেন কোনো বিষয়ে, তিনি তাকে ডেকে পাঠিয়েছেন। এবং ভিশন 2030 যে বইটা আমাদের প্রথম সংস্কারের, আমাদের
রাজনৈতিক সংস্কার, সাংবিধানিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার যে আমরা যে একটা বই করা হয়েছিল ভিশন 2030, এটার মূল বিষয়টাই ছিল কিন্তু মাহবুবুল্লাহ তার চিন্তা ভাবনা থেকেই সেগুলো বেরিয়ে এসেছিল। এই জন্যে পরবর্তীকালে আমাদের যখন ফ্রন্ট তৈরি হলো, আপনার অর্থাৎ 22 সালে আমরা যখন এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেমন যুগপৎ আন্দোলন শুধু নয়, আপনার ফ্রন্ট করলাম 22টা, আরও আগে 18তে ফ্রন্ট করলাম, যেখানে আপনার আমরা নির্বাচনে অংশ নিলাম, তারপরে আপনার 18তে। সেই সময় কিন্তু অন্যতম প্রধান ভূমিকা পালন করেছেন মাহবুবুল্লাহ, জাফরুল্লাহ ভাই, এরাই কিন্তু মাহবুবুল্লাহ প্রধান ভূমিকাগুলো পালন করেছে। অর্থাৎ এই দেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা, এই দেশকে একটা আপনার এই যে আমরা বলি যে বৈষম্য বিরোধী একটা অর্থনীতিতে পরিণত করা, সাধারণ মানুষগুলোর অধিকারগুলোকে পৌঁছে দেওয়া, তার ভোটের অধিকার পৌঁছে দেওয়া, একটা গণতান্ত্রিক একটা আধিপত্যবাদ বিরোধী এবং একই সঙ্গে আপনার একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা জাতিতে পরিণত করার ক্ষেত্রে মাহবুবুল্লাহ যে অনবদ্য ভূমিকা রেখেছেন, সামনের সারির ভূমিকা রেখেছেন, এটা কখনো অস্বীকার করবার কোনো উপায় থাকবে না। তার বইগুলোর মধ্যে যদি আমি সবগুলো পড়ার সুযোগ পাইনি, এখনো পাইনি বইগুলো, যতগুলো পড়েছি সবখানে দেখেছি যে ওই একই সুর বেজে উঠেছে যে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক একটা আপনার এই আমাদের বৈষম্য বিরোধী এবং মানুষের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের আমরা একটা চিত্র দেখতে চাই, সেটাই হওয়া উচিত। আজকেও আমি মাহবুবুল্লাহকে আবার ধন্যবাদ জানাতে চাই, তার আজকে জন্মদিন, সেই জন্য শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আরেকজন মহিষী মহিলা, যিনি এই দেশে এই আপনার উপমহাদেশে মহিলাদের জাগরণের ক্ষেত্রে, বিশেষ করে মুসলিম জাগরণের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন, বেগম রোকেয়ারও জন্মদিন, এবং একই সঙ্গে মাহবুবুল্লাহ ভাইয়ের দ্বিতীয় মেয়ের জন্মদিন। আমরা তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রত্যাশা করছি যে তাদের এই জন্মদিনগুলো আরও অনেক দিন আসুক আমাদের জীবনে। এবং মাহবুবুল্লাহ ভাই তার পাণ্ডিত্য দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে, তার অভিজ্ঞতা দিয়ে তিনি বাংলাদেশের রাজনীতিকে এবং অর্থনীতিকে আরও সহায়তা প্রদান করবেন, এই আশা আজকে আমি ব্যক্ত করছি। এবং সকলকে আবার আহ্বান জানাচ্ছি, যে কথাটা মাহবুব ভাই বলেছেন, আমাদের সেই একই কথা, যে আসুন 24 জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন সাইফুল ভাই বলেছেন, আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে, তাদের যে আত্মাহুতি যেন বৃথা না যায়, আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি। এই বলে আবারও মাহবুব ভাইকে অকৃত্রিম ভালোবাসা, এবং আপনি আমার বলেছেন আমাদের গুরু, আসলেও আপনি আমাদের গুরু, এ ব্যাপারে বলতে কোনো দ্বিধা নেই, এবং তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু জীবন কামনা করছি। ধন্যবাদ।